জীবনে লড়াই অনেকেরই থাকে, লড়াইয়ের ধরনটা শুধু ভিন্ন হয়। এই ভিন্ন গল্পগুলো, গল্প নয় সত্যিগুলো তুলে ধরতে চাই আমরা আপনাদের কাছে আমরা বারবার করে বলতে চাই যে জীবন কতটা সুন্দর, জীবন বেঁচে থাকার কতটা সুন্দর এক অনুভূতি, এবং জীবনের ইতিবাচক দিকগুলো তুলে ধরতেই আমাদের এইভাবে আপনাদের কাছে চলে আসা। নমস্কার, আমি পারমিতা। নিউজ লাইভ বাংলার জীবন যোদ্ধার আরও একটি পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আবারও। আপনারা জানেন বন্ধুরা যে আমাদের এই মঞ্চে, আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরা আসেন। আজকেও আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বিশেষ অতিথি চলে এসেছেন, যিনি একজন শিক্ষিকা, সেই সঙ্গে ভীষণ পজিটিভ মাইন্ডের একজন মহিলা, সেই সঙ্গে ছাত্রছাত্রীদের উনি ভীষণভাবে পজিটিভ রাখতে সাহায্য করেন এবং সাহায্য করেন তার চারপাশের জগৎটাকেও পজিটিভ রাখতে। আমরা আলাপ করে নেব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী বর্ণা চৌধুরী। বর্ণাদির সঙ্গে আলাপটা সেরে নিই। নমস্কার বর্ণাদি। নমস্কার পারমিতা। খুব ভালো লাগছে আজকে তোমাকে এখানে পেয়ে। এই জীবন যোদ্ধার মঞ্চে আজকে তুমি একজন জীবন যোদ্ধা হিসেবে কেমন সে অনুভূতি আজকে? নিউজ লাইভ বাংলার জীবন যোদ্ধা টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমন্ত্রণ শুধু আমন্ত্রণ নয়, এটা এক স্বীকৃতি এবং প্রাপ্তি। কি সুন্দর করে বললে গো। খুব আনন্দ হচ্ছে আমাদেরও। সত্যি তোমার মতো একজন শিক্ষিকা, তোমার মতো একজন পজিটিভ মাইন্ডের মহিলাকে আজকে আমরা পেয়েছি কাছাকাছি। তাকে শুনবো, জানবো এবং তোমার বার্তাগুলো আমরা পৌঁছে দিব আমাদের বন্ধুদের কাছে। আবার চলে যাচ্ছি তোমার কাছে। আচ্ছা বর্ণাদি, তুমি যখন আয়নার সামনে, আয়নার মুখোমুখি দাঁড়াও, যখন নিজেকে তোমার একজন যোদ্ধা বলে মনে হয়? না, নিজের কখনোই আমার মনে হয় না কি আমি একজন যোদ্ধা। যা কিছু আমার সামনে, আমার পাশে এসে চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে সে ছোটবেলা থেকেই আমি ওটাকে নিয়ে নিয়ে চলতে শিখেছি। কিন্তু যখন সমাজ, পরিবার আমাকে বলে আরে বর্ণা তুমি তো এটা করতে পেরেছো, সে বিরাট ব্যাপার, তখন মনে হয় তাই কি, আমি কি পেরেছি করতে কাজটা? মানে নিজের নামের আগে তুমি অ্যাডজেক্টিভটা লাগাতে চাও না। নিজের মনেও হয় না, ওটা করার মধ্যেই আমি করে করে যাই। মানে ওটা একরকম ভাবে আমার জীবন প্রবাহ বলতে পারো। বাহ, হ্যাঁ, মানে এটাই আসলে, এটাই জীবনের প্রবাহ। আমাদেরকে তো যুদ্ধ করে করেই এগিয়ে যেতে হয়, যেটা হয়তো কখনো আমাদের অভ্যেস হয়ে যায়। তবু একটু জানতে চাইবো বর্ণাদি, যে ধরো এই যে জীবন যুদ্ধ যখন আমরা বলছি, প্রতিটা মানুষেরই হয়তো কোনো না কোনোভাবে থাকে, এক একটা ফেজ থাকে জীবনের, এক একটা ঝড় থাকে। তোমার জীবনে সেরকম কখনো কোনো ঝড় বা কিভাবে সেটা এলো একটু শুনতে চাইবো। প্রথমে আমার জীবনের কিছু, হ্যাঁ আমি শিক্ষিকা হব সেটাও আমার লক্ষ্য ছিল, তাছাড়াও আমার অন্য লক্ষ্য ছিল। তো ওই লক্ষ্যগুলো পূরণ করার জন্য আমি যখন চলছিলাম তখন আমি কিন্তু ব্যর্থতা ফেস করেছিলাম। সেই ব্যর্থতাকে নিয়ে 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 চলতে চলতে হঠাৎ আমার মনে হলো যে আমাকে আরেকটু পড়াশুনো করে এগিয়ে যেতে হবে। তখন আমি বিএড কলেজে অ্যাডমিশন নিই। বিএড কলেজে যখন আমি করছিলাম তখন আমার প্রথম চাকরিটা চলছিল। সেটা মাস্টার্স করার পরে? হ্যাঁ, মাস্টার্স করার পরে। তোমার সাবজেক্ট কি ছিল বর্ণা? আমার ইকোনমিক্স ছিল। আচ্ছা। তো এরপর এখন আমার যেটা চাকরি চলছে গত 29 বছর ধরে, সেটা আমার দ্বিতীয় চাকরি। তার আগেও আমার একটা চাকরি ছিল, সেটাও শিক্ষকতাই ছিল। তো ওটা ওখানে চাকরি করার সময় আমি ভাবলাম যে আমাকে আরেকটু পড়াশোনা করতে হবে, কিন্তু আমার চাকরিটাও ও সময় প্রয়োজন ছিল। তখন আমাকে ইভিনিং কলেজে অ্যাডমিশন নিতে হয়েছিল। তো আমি স্কুল থেকে এসে বিকেল 4টা থেকে আমি কলেজে যেতাম। কলেজ শেষ হতো 8টার সময়। 8টার পর আমি বাড়িতে পৌঁছতে পৌঁছতে 8:30 বা 9টা বেজে যেত। মানে তোমার রেগুলার যেটা রুটিন লাইফের মধ্যে প্রথমে তুমি কলেজ করলে, কলেজ করে তারপরে কি নাইট শিফটে তুমি? হ্যাঁ, নাইট শিফটে বিএড করতে। তখন ওরকম বোধহয় ছিল নাইট শিফট। হ্যাঁ, নাইট শিফট ছিল। বাড়ি আসার পর সেই সকাল 7টায় স্কুলের জন্য বেরিয়ে যেতাম, আর রাত্রি 9টায় ফিরে এসে স্কুলে চলে বেরিয়ে যেতাম। তো স্কুল থেকে এসে কলেজ করে
রাত 9টার সময় তখন আর আমার পড়াশোনা করার মতো, মানে কলেজ করে ফিরেই তুমি মানে আবার যাচ্ছ বিএড কলেজে? হ্যাঁ, তো বিএড অনেকটা পরিশ্রম। অনেকটা পরিশ্রম। রাত 9টায় যখন ফিরে আসতাম তখন চোখে ঘুম, আর আমার তখন পড়ার মতো শক্তি থাকতো না, কিন্তু এটাও ছিল মনের মধ্যে জেদ ছিল যে না, আমাকে সসম্মানে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমাকে ইউনিভার্সিটির পরীক্ষা বেরিয়ে যেতেই হবে আমাকে। তো নিজের পড়াটা আমি রাত 2টোয় স্টার্ট করতাম। আমি 10টায় ঘুমিয়ে পড়তাম, রাত 2টোয় উঠতাম। রাত 2টোয়? হ্যাঁ, 2টোয় উঠে আমি সকাল 6:30 পর্যন্ত 4.5 ঘন্টা আমি নিজের, যেটা সেলফ স্টাডি বলা হয়, সেটা আমি করতাম। তারপর 6:30টার সময় আমার দৈনন্দিন আবার সকালের routine, কাজগুলো back to করে routine life, কারণ করে তোমাকে তো আমি আবার 7টায় স্কুলে বেরিয়ে যেতে চলে হবে। যেতাম। সেটা ছিল আমার একটা। তারপর এলো আমার ধীরে 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 আমার বাবা মারা যান 2005-এ। তখন থেকে আমি ফিল করতে শুরু করলাম যে না, এবার আমাকে স্ট্যান্ড নিতে হবে, এবার আমাকে দাঁড়াতে হবে। আর সেটাই যেন অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ডে আমার এলো না, আমার ছোট বোন রয়েছে, আমার মা, ওদেরকে মানে তো আমাকে পরিবারের দেখতে হবে, হালটা তোমাকে ধরতে হবে। শুরু হলো সেটা। দুর্ভাগ্যবশত আমাদের ওখানটায় খুব জল হয়, আমি যেখানে থাকি। স্কুলে গেলাম, এলাম বাড়িতে বিকেলবেলা, এসে দেখলাম যে আমি বাড়ির ভেতরে ঢুকতে পারছি না, জল, অথই জল বাড়ির ভেতরে। কোনোদিন হয়তো মানে সামান্য বৃষ্টিপাতে জল হ্যাঁ, নাকি বৃষ্টিপাতে জল হয়, বৃষ্টিপাত ছাড়াও? বৃষ্টিপাত ছাড়াও হয়, কেন কি চারপাশে অনেক Water logging এর যেটা, আচ্ছা। ওয়াটার লগিং, আর চারদিকে বিল্ডিং গুলো নতুন করে গুয়াহাটিতে যেটা চলছে ওটা হলো। তো নাগরিক সভ্যতার নাগরিক অবদান। সভ্যতার অবদান। তো আমাদের আসাম টাইপ বাড়ি ছিল, হয়তো কখনো বিকেলে জল নেই, রাতে ঘুমিয়ে আছি, রাতে বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি, ঘুম থেকে উঠে দেখছি ঘরের ভেতরে জল। স্কুলে যাব কি করে যাব? এই যে এগুলো তো একটা দৈনন্দিন হ্যাঁ, একটা ব্যাপার, মানে প্রায় দৈনন্দিন, সময়ই প্রায় ব্যাপারটাকে সময় ফেস করতে হতো হ্যাঁ। তোমার। তো ওই যে একটা এলো, তখন থেকে মনে হতো যে এখন আমি কি করব। তো কেউ বললো তুমি বাড়ি শুরু করো, তুমি বাড়ি বানাও, এটাকে ভাঙো। বলাটা যত সহজ, করাটা তো তত সহজ নয়। তখন আমার চাকরি, আর্থিক ব্যাপারও রয়েছে। তখন আমার তখন মানে প্রথম চাকরি তোমার? হ্যাঁ, তো ওই চাকরির দ্বিতীয় চাকরির শুরুর দিকে, দ্বিতীয় চাকরি শুরুর সময় সেটা, তখন আমাদের বেতন টেতনও কমই ছিল। তো আমি ভাবতেই পারছিলাম না যে আমি কি করে বাড়ি বানাবো। এটা মানে আমার কাছে স্বপ্নের অতীত। তখন বাবা নেই, বাবাও নেই, নিজেই দায়িত্ব নিতে হবে। তখন আমার এক ছাত্রের অভিভাবক, উনি স্টেট ব্যাংকের ম্যানেজার ছিলেন, উনি বললেন যে ম্যাডাম আপনি রেডি হয়ে যান, আপনি পারবেন। ওই আমার মধ্যে একটা শক্তি এলো, এই হলো আমার একটা নতুন যুদ্ধ, যে আমি শুরু করব। তখন যেগুলো অফিসিয়াল ছিল, প্রসিডিওর ছিল, ওগুলো করে উনি আমাকে লোনের সুবিধাটা করে দিলেন। এই সুবিধাটা পাওয়ার পর শুরু হলো আরেক অন্য যাত্রা। পয়সা তো হাতে এলো, কিন্তু তাকে কার্যে রূপান্তরিত করাটা আরেকটা পর্ব। সেটা স্কুল করে সমস্ত দায়িত্ব সেরে মানে এই ধরনের প্রকল্পগুলো হাতে না তো চারটিখানি কথা নয়, যেখানে মানে তুমি সঙ্গে কি এরকম সহযোগিতার জন্য কাউকে পেয়েছিলে মানে ওই সময়টাতে? ওই সময়টাতে কেউ নয়, আমার ছোট বোন আমাকে অনেকটা হেল্প করেছে। ঘরে তোমার ছোট? হ্যাঁ, ও আমার ছোট। বাকি আমার বড়দের থেকে কারো থেকে আমি কোনো ধরনের ওরকম সাপোর্ট কিছু পাইনি। তবে এটা বলবো কি, ঈশ্বরের আশীর্বাদে আমি আমার কাজে সফল হয়েছি। অনেক অসুবিধা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, কিন্তু আলটিমেট গোল তোমার পরিবারকে তুমি একটা ঘর দিতে পেরেছি আমি। আমরা শুনবো আবারও তোমার কথা, কিন্তু দর্শক বন্ধুরা এখন আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। আমরা ফিরে আসছি আবারও খুব শিগগিরই, সঙ্গে থাকবেন বন্ধুরা। আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে, আবারও চলে যাচ্ছি বর্ণাদির কাছে। বর্ণাদি, তাহলে তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার যুদ্ধ জয়ের
সেই প্রথম ধাপটা তুমি উত্তরণ করলে। তো সেটা সম্বন্ধে মানে আরেকটু যদি কিছু বলো আর কি। যখন আমার বাড়ি তৈরি হলো সেটা একটা আমার যুদ্ধ জয়। যখন আমার অবশ্যই। বাড়ির পরিবার পরিজনদের মুখে যখন হাসি দেখতে পেলাম, সেই যে রাতের জলের ভয়, সকালে রাতের একটা ত্রাস, যে ত্রাস, কখনো বৃষ্টি দিলে ঘরে জল ঢুকে যাবে ঢুকে যাবে, সেই ধরনের যে একটা ভয়, সেই ভয় থেকে আমরা বেরিয়ে এলাম, সবাই খুশি, সেটা একটা যুদ্ধ জয়। তারপর ছোট বোনের বিয়ে, ওর বিয়ে হলো, এটাও আরেকটা ওদের দায়িত্ব ছিল আমার। মানে তুমি সকলের দায়িত্ব এক এক করে নিজের কাঁধে নিয়ে নিলে, যে বাবা নেই এখন, আমাকেই সমস্তটুকু দেখে নিতে হবে বা সেই দায়িত্বটা আমাকে নিতে হবে। কিন্তু এই যে তুমি ছোট বোনের বিয়ে দিচ্ছ, দিলে, তারপর নিজের কখনো সেরকম মনে হয়নি বর্ণাদি যে একটা পারিবারিক বন্ধন বা একটা বিবাহ বন্ধনে নিজেকে আবদ্ধ করতে ইচ্ছে হয়নি? কখনোই হয়নি আমার। আমি নিজেই কখনো আশ্চর্য হয়ে যাই যে এটা কেন আমার মনে এলোই না। আমি একটা পারিপার্শ্বিক থেকে আমার অবজারভেশন ছিল কি যে এই বিয়ের সাথে জড়িত যতগুলো রিলেশন আসে, আমি সবসময় যেন দেখেছি সবগুলো থেকে যেন এক একটা থ্রেট আসে, এক একটা কনফ্লিক্ট, এক একটা অসুবিধে। তো তখন আমার মনে হলো কি ওই জায়গাটা আমার কাছে হেলদি জোন বলে মনে হলো না। এবং আমি নিজেকে স্বাধীনভাবে নিয়ে যাওয়াতেই আমি পছন্দ করলাম। তো আমার নিজেকে আমি অনেক বড় একটা গিফট দিলাম, সেটা হচ্ছে স্বাধীনতা। বাহ! দর্শক বন্ধুদের কাছে একটু যেতে চাইবো, এই যে বর্ণাদি যে সিদ্ধান্তটা নিলেন, উনি একা থাকবেন বা উনি কখনো হয়তো বিয়ের বন্ধনে নিজেকে জড়াবেন না, সেটা ওনার একদমই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তগুলো যখন লোকে নেয় তখন আমাদের নানা রকমের কিন্তু সামাজিক কিছু ট্যাবুস থাকে, যে কেন বিয়ে করলো না বা কেন বিয়ে হচ্ছে না। পারিবারিক ক্ষেত্রেও যেরকম আমরা দেখি, তাই তো বর্ণাদি, পারিবারিক ক্ষেত্রেও দেখি, সামাজিক ক্ষেত্রেও দেখি। তোমাকে কি সেরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, কিছু বছর আমাকে ফেস করতে হয়েছে। অনেকেই জিজ্ঞেস করেছে কেন তুমি বিয়ে করছো না, কেন নয়। কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জবাব এটাই ছিল আমার পছন্দ নয়, আমি স্বাধীনতাই ভালোবাসি। সেটা বোল্ডলি বলতে পারাও কিন্তু একটা ব্যাপার। এবং সেই বার্তাটাই একটু দিতে চাইবো দর্শক বন্ধুরা, যে এই যে একজন লোক যখন একটা সিদ্ধান্ত নিচ্ছেন তার অভিজ্ঞতা থেকে বা তার মনন থেকে যে সিদ্ধান্তটা নিচ্ছেন, সেটাকে যেন আমরা সকলে সম্মান করতে পারি, পরিবার এবং সমাজ। তারপরে আর কোনো প্রশ্ন হতে পারে না, সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো সেটাই জানো তো বর্ণাদি, যে এই সোশ্যাল টেবলসগুলো থেকে আমাদের হয়তো বেরিয়ে আসা দরকার। তুমি এই ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে খুব ভালো আছো, মানে খুশি আছো, এবং তুমি তোমার পরিবারকে তোমার মতো করে সময় দিতে পারছো। তো সেটা তোমার নিজস্ব চয়েস। তো আমাকে কারো উপর নির্ভর হতে হয়নি। আমাকে তখন মায়ের দায়িত্ব নেওয়ার ছিল, বোনের দায়িত্ব নেওয়ার ছিল। তো আমি সেই দায়িত্বগুলো খুব স্বাধীনতার সাথে নিজের করে, আমি যা কিছু প্রবলেম এসছে আমি নিজে সলভ করেছি। আর সলভ করেছি যখন নিজে করেছি, তখন আমাকে ওটা অনেক আনন্দ দিয়েছে। এটা সুবিধে হোক, অসুবিধে হোক, চ্যালেঞ্জই হোক, যাই হোক, সেটা ক্রস করে যাওয়াটাই আমার কাছে একটা আনন্দই ছিল। কিন্তু বিবাহ বন্ধন অন্য কথা, কিন্তু তাই বলে কি জীবনে তোমার কখনো প্রেম আসেনি? না, সবার কাছে সবাইকে দেখে রাখবো, ওটা করতে করতে একটা চারদিকে দুর্গ বানিয়ে রাখতে রাখতে আমি নিজেই একটা দুর্গ হয়ে গেলাম। আমি দুর্ভেদ্য, আমাকে ভেদ করে, এরকম মনে হয়। হ্যাঁ, আমার নিজেকে ওটাই মনে হয়। আমাকে ভেদ করে আসাটা একটু কষ্ট, কিন্তু তবু আমি চাইবো তোমার জীবনে প্রেম আসুক। বলা যায় না, আমরা কিছুই বলতে পারি না, প্রেম সশব্দে বা নিঃশব্দে যে কোনো সময় আসতে পারে, এবং সেটা আসুক। আমি চাইবো আমার দিদির জন্য সেটা আসুক।
আবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি বর্ণাদি, যে তোমার বাড়িতে একটা ঐতিহাসিক একটা পুজো হতো, দুর্গা পুজো, যেটা একটা বিশাল রকমের একটা উৎসবের মতো করে, সেটা বোধহয় তোমার দাদু শুরু করেছিলেন। তো সেই পুজো সম্বন্ধে একটু জানতে চাইবো। মাঝখানে পুজোটা বন্ধ হয়ে গেছিল কোনো কারণে। আমাদের বাড়ির পুজোর মোটামুটি 300 বছর হয়ে গেছে। 300 বছর? 300 বছর। বাহ। যেটা আমার বাকি যারা আত্মীয় স্বজন আছেন, আমার দু একজন দাদু এখনো বেঁচে আছেন, ওনাদের থেকে আমি জানতে পেরেছি। তো এই 300 বছরের পুজো আমি ছোটবেলা থেকেই, আমার জন্মের পর থেকেই বাড়িতে দুর্গাপূজা দেখেছি আমি। তো দাদু যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন কিন্তু আমাদের বাড়িতে সবসময়ই দুর্গাপূজা হয়েছে। তো এই দুর্গাপূজা বন্ধ হয়ে গেছিল কিছুটা সময়ের জন্য। তারপর হঠাৎ করে মায়েরই ইচ্ছা, হয়তো আমার মনের মধ্যে হলো যে আমাদের এই ঐতিহ্যটাকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়াটা, যেতে হবে। সেটা ভেবে আমি 2007-এ বাড়িতে পুজো শুরু করি। আর হ্যাঁ, ওটা চালিয়ে নিয়ে যেতে অনেকটাই আমাকে কষ্ট করে নিয়ে যেতে হয়, বাট ওই পিরিয়ডে বিশাল একটা ব্যাপার, শুধু নিয়ম কানুন না, মানে প্রচুর একটা আর্থিক সামর্থ্যেরও ব্যাপার রয়েছে মানে এই পুজোটা করতে গেলে, যতটুকু জানি। তো এইটুকুন চালিয়ে যেতে কষ্ট হয়, বা একটা অক্লান্ত পরিশ্রম হয়, কিন্তু বাকি যেটা এই পুজোর 4টে দিন বা তার আয়োজনের হয়তো 1 মাস তার আগের আয়োজন, তারপরে যেটুকুন 11 মাস হাতে থাকে, সেই 11 মাস যেন আমাকে কি যে আনন্দ, কি যে অপেক্ষাও থাকে, আনন্দও থাকে, আর একটা ভরসা। আমার বাড়িতে আমার ভাই তো নেই, বাবাও তো নেই এখন, তো বাড়িতে এখন মা রয়েছেন, অসুস্থ মা রয়েছেন, আমার আরও 2জন মেম্বার আছে বাড়িতে, সবাই মহিলাই। তো আমরা রাত্রিরে বাড়িতে একা থাকি, বিপদ আসুক যাই আসুক, যেন আমার সবসময়ই মনে হয় যে মাথার উপরে মা দুর্গা রয়েছেন। সেটা আমার একটা মা দুর্গার মতোই তুমি কাজ করছো দশভুজা হয়ে। আমার একটা শক্তি, সেই কটা দিন ছাড়া ওইটুকুন পরিশ্রম তো মানে 11 মাসের যেটা আমি শক্তি পাই, সেটাও কিছুই নয়। কিন্তু তুমি যে নতুন করে শুরু করলে সেই সাহসটা নিয়ে, সেটার জন্য তোমাকে ধন্যবাদ, মানে অবশ্যই মানে তোমার প্রাপ্তি আর কি। এটা আমি মায়ের কাছে সবসময় বলি যে মা, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তোমাকে 2টো ফুল দিতে পারি। আমরা আবার শুনবো তোমার কথা, কিন্তু এই মুহূর্তে আবার আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট ব্রেক। দর্শক বন্ধুরা, আমরা শুনছি বর্ণাদিকে, কিন্তু এখনই আবার আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। কোথাও চলে যাবেন না, বর্ণাদির গল্প শুনতে শিগগিরই আমরা আবার ফিরে আসছি। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও ছোট্ট বিরতির পরে। আমাদের কাছে যেহেতু সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, আমরা সরাসরি চলে যাব বর্ণাদির কাছে। বর্ণাদি, জীবনে চলার পথে তোমাকে কি বা কারা অনুপ্রাণিত করে? আমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করে পাখি। পাখি? সেটা কিভাবে? পাখির গান, পাখির শিল্প। পাখি বলতে আমার ঈগলকেও খুব ভালো লাগে। সে যে তার মেঘের উপরে যে চলাটা, তার ফোকাসটা, তার কনসেন্ট্রেশনটা, ওটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে আমার। একটা ছোট্ট কথা বলতে ইচ্ছে হচ্ছে তার মাঝখানে, যে তুমি পাখি বললে, আমার মনে হলো কোথাও তুমি এই যে পাখির যে উঠতে পারার স্বাধীনতা, ঠিক বলেছো, একদম আকাশে মানে ডানা ছড়িয়ে, তার কোনো বাঁধন নেই, নীল আকাশে কোনো বাঁধন নেই, কোনো প্রাচীর নেই, তার জন্যই হয়তো তোমাকে পাখি খুব বেশি করে মানে অ্যাট্রাক্ট করে। খুব ঘুরতে ভালোবাসি, বেরিয়ে যাব, ছুটি হলে বেরিয়ে যাব, ঘুরবো, কেউ আমাকে বলবে না কি না তুমি এখন যেতে পারবে না, সেটা নেই আমার কাছে, আর তাই আমি অনেক খুশি। বাহ, তুমি ওরকম পাখির মতোই হয়ে মানে উড়তে থাকো। সত্যি তো, যদি চারপাশে ওরকম প্রাচীর না থাকে, পুরো আকাশটাই তো তোমার। এবার একটা খেলা রয়েছে, র্যাপিড ফায়ার। যেহেতু আমাদের কাছে সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, তো এবারে চলে যাব আমাদের র্যাপিড ফায়ারে। ঠিক আছে বর্ণাদি, র্যাপিড ফায়ার তৈরি? তুমি তৈরি। আমাকে বলতে হবে একটা শব্দে বা একটা বাক্যে,
উৎসব তোমার কাছে কি? মিলন। দারুণ। শিক্ষা? শক্তি। ঠিক। ছাত্রছাত্রী তোমার কাছে কি? আনন্দের উৎস। বাহ, ওদেরকে নিয়েই আমার সময় কেটে যায়। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একটা দ্বীপে তোমাকে যদি পাঠিয়ে দেওয়া হয়, অজ্ঞাতবাস ধরে নাও, তুমি সঙ্গে কি নিয়ে যেতে চাইবে? দুটো জিনিস তুমি নিতে পারবে, চট করে ভেবে বলো তো কি নিয়ে যেতে পারবে তুমি? আমি নিয়ে যাব আমার কিছু বই আর আমার গিটার। গিটার? মিউজিকটা তোমার সঙ্গে Music, থাকবে, আর অবশ্যই তোমার সঙ্গে তোমার মতো করে কিছু পছন্দের বই। খুব ভালো একটা সময় কাটালাম তোমার সঙ্গে। তোমার জীবন থেকে আমরা অনেকটা কিছুই জানলাম, শুনলাম, সেটা আমরা পৌঁছে দেবার চেষ্টা করলাম দর্শক বন্ধুদের। দর্শক বন্ধুরা আমাদের জানাবেন অবশ্যই যে কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান, এবং আপনাদেরও যদি সেরকম কোনো গল্প থাকে অবশ্যই আমাদেরকে জানান। বর্ণাদি, আমাদের যাবার সময় হয়ে গেছে, কিন্তু যেতে যেতে আমরা চাইবো যে তুমি আমার দর্শক বন্ধুদের জন্য কিছু বার্তা দিয়ে যাও। আমি দর্শকদের বলবো কি, আমাদের ত্যাগ করতে খুব কষ্ট হয়, কিন্তু ত্যাগের যেটা আনন্দ সেটা ঠিক ত্যাগ করার সাথে সাথে বোঝা যায় না, কিন্তু ত্যাগ করে চললে একটা এটার যে একটা আনন্দ, সেই আনন্দ উপভোগ করাটা আমি মনে করি সকলের খুব প্রয়োজন। তো ত্যাগ করতে কোনো দ্বিধা যেন কেউ বোধ না করে। খুব সুন্দর করে বললে। খুব ভালো থেকো বর্ণাদি। পুরো নিউজ লাইভ বাংলার তরফ থেকে তোমার জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল। দর্শক বন্ধুরা, আমাদের এবারে বিদায় নেবার পালা। আমরা আবারও ফিরে আসব নতুন কোনো গল্প, নতুন কোনো চরিত্র নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার।